সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ভূগোল এবং পরিবেশ এই বিষয়ের দেখো আমি লিখেছি পঞ্চম অধ্যায়, অর্থাৎ হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বায়ুমণ্ডল এই অধ্যায়টি তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে। কাজেই এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের ভালো নলেজ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো বুঝতেই পারছো এই অধ্যায়ের নাম হচ্ছে বায়ুমণ্ডল, অর্থাৎ এই অধ্যায়ে বায়ু এবং বায়ুর বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় অবগত হব সে সম্পর্কে আমি তোমাদের একটি ছোট্ট ধারণা দিচ্ছি। যেমন ধরো যেহেতু অধ্যায়ের নাম বায়ুমণ্ডল, তার মানে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডলের প্রধান উপাদানই হচ্ছে বায়ু। কাজেই এই বায়ুতে কি কি উপাদান আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। এরপরে আমরা দেখব যে আবহাওয়া এবং জলবায়ু বলতে আমরা কি বুঝি এবং আবহাওয়া বা জলবায়ুর নিয়ামকগুলো কি কি আছে, অর্থাৎ কি কি দ্বারা আবহাওয়া বা জলবায়ু নিয়ন্ত্রিত হয়, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখে নেই যে বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি। তোমরা তো দেখো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের উপরের যে বিশাল শূন্য ফাঁকা জায়গাটা আছে তার কিছু অংশ হচ্ছে বায়ুমণ্ডল, আর বায়ুমণ্ডলের উপরের অংশটা হচ্ছে মহাকাশ। তাহলে আমরা দেখি যে বায়ুমণ্ডলের সংজ্ঞাটা আসলে কিভাবে হয়। অর্থাৎ দেখো, যে বায়বীয় আবরণটা এই পৃথিবী পৃষ্ঠটাকে বেষ্টন করে রেখেছে সেটাকেই বলা হয় হচ্ছে বায়ুমণ্ডল। আসলে কিন্তু আমরা বায়ুমণ্ডলটা দেখি না, শুধুমাত্র অনুভব করি, এবং এই বায়ুমণ্ডলে কোনো স্বাদও নাই, আবার কোনো গন্ধও নাই, অর্থাৎ এটাকে শুধুমাত্র অনুভব করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই বায়ুমণ্ডল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূগোলবিদ এবং বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বায়ুমণ্ডলের অর্থাৎ যে স্তরগুলো আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। তোমরা কিন্তু এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে এবং কথাগুলো অনেক সময় তোমরা একটু খাতায় নোট করে রাখবে। অর্থাৎ আমি কিন্তু বলেছি যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। কিন্তু মজার ব্যাপার হলো এই যে বায়ুমণ্ডলের উপাদানগুলা মাত্র 30 কিলোমিটারের মধ্যেই প্রায় 97% উপাদানই কিন্তু এই 30 কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর তোমরা তো জানোই বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ, অর্থাৎ বায়ুতে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ
সব ধরনের পদার্থই বায়ুতে থাকে। কাজেই বায়ুমণ্ডলেও মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ উভয়ই মিশ্রিত থাকে। তাহলে আমরা একটু দেখি যে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের যে প্রধান উপাদান বায়ু, এই বায়ুতে কোন উপাদানগুলা শতকরা হিসাবে কত পার্সেন্ট আছে। তাহলে দেখো যে বায়ুমণ্ডলের অর্থাৎ বায়ুর প্রধান উপাদানটাই হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ প্রধান উপাদান হচ্ছে নাইট্রো, এটা হলো প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, যেটাকে আমরা N2 আকারে লিখতে পারি। তাই নাইট্রোজেন আছে কত পার্সেন্ট শতকরা হিসাবে? শতকরা হিসাবে নাইট্রোজেনই আছে হচ্ছে 78.02%, অর্থাৎ শতকরা 78.02%, অর্থাৎ 100 ভাগের 78.02 ভাগে আছে হচ্ছে নাইট্রোজেন। তারপরে আছে হচ্ছে অক্সিজেন। দেখো অক্সিজেন, অক্সিজেনকে আমরা O2 আকারে লিখি। তাহলে অক্সিজেন আছে হচ্ছে 20.71%, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেন মিলেই আছে প্রায় দেখো 98.73%, অর্থাৎ 100 ভাগের 98.73% আছে হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। কাজেই তোমাদের অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে বায়ুর যে উপাদানগুলো আছে তার ভিতরে সবচেয়ে বেশি আছে কোন উপাদানটি? তাহলে তার প্রশ্নের উত্তরে হবে নাইট্রোজেন এবং তারপরে আছে হচ্ছে অক্সিজেন। আর দেখো কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা লিখি CO2 আকারে। কার্বন ডাই অক্সাইড আছে 0.03%, দেখো 0.03%, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুতে কিন্তু খুবই অল্প পরিমাণে আছে। কাজেই এই উপাদানটি যদি বায়ুতে অত্যধিক হারে বেড়ে যায় তাহলে কি হবে? বায়ু দূষিত হবে এবং যেটা পরিবেশের জন্য একটা হুমকি স্বরূপ হবে। তারপরে দেখো এরপরেও যেমন আছে হচ্ছে আর্গন, যেমন আর্গন, আর্গন হচ্ছে AR, আর্গন আছে হচ্ছে 0.80%। তারপরে অন্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলা যেমন হচ্ছে হিলিয়াম, এইচিতে হচ্ছে হিলিয়াম, তারপরে নিয়ন, এনিতে হচ্ছে নিয়ন, এনিতে নিয়ন, হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে ক্রিপ্টন, KR, ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন এবং হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। এই নাইট্রাস অক্সাইড এই সব গ্যাস আছে হচ্ছে 0.02%, 0.02%। তারপরে আছে হচ্ছে জলীয় বাষ্প, তারপর হচ্ছে জলীয় বাষ্প, জলীয় বাষ্প, জলীয় বাষ্প আছে 0.41%, জলীয় বাষ্প হচ্ছে 0.41%। এছাড়াও থাকে হচ্ছে ধূলিকণা, যেমন হচ্ছে ধূলিকণা, ধূলিকণা ও হচ্ছে কণিকা, ধূলিকণা এবং কণিকা 0.01%, 0.01%। তারপরে অর্থাৎ এই ধরনের যে বায়ুমণ্ডলে এই ধরনের উপাদানগুলো বিদ্যমান থাকে। তাহলে তো বুঝতেই পারছো যে বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদানের নাম হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এরপরে আমরা একটু দেখব, তাহলে তোমরা অবশ্যই এই উপাদানগুলা কোনটা কি পরিমাণে আছে তাহলে এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। কারণ তোমাদের অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত,
একটা নৈর্বৃত্তিকে আসতে পারে। তাহলে তোমরা কি লিখবে? 0.03%। তাহলে এই উপাদানগুলো তোমরা একটু সঠিকভাবে মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে বায়ুমণ্ডলের প্রধান প্রধান স্তরগুলো কি কি এবং এই স্তরগুলোর বৈশিষ্ট্য কেমন সে ব্যাপারে আমরা একটু আলোচনা করব। দেখো যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, তাহলে বায়ুমণ্ডলের অর্থাৎ বায়ুমণ্ডলকে আমরা 5টি স্তরে ভাগ করতে পারি। যেমন বায়ুমণ্ডলের 5টি স্তর, বায়ুমণ্ডলের স্তরসমূহ। দেখো বায়ুমণ্ডলের স্তরসমূহ, বায়ুমণ্ডলের স্তরসমূহ। যেমন এক নাম্বার হচ্ছে ট্রোপোমণ্ডল। এক হচ্ছে ট্রোপোমণ্ডল। যেমন দুই নাম্বার হলো স্ট্রাটোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল। 2 নাম্বার হচ্ছে স্ট্রাটোমণ্ডল। তিন নাম্বার হচ্ছে মেসোমণ্ডল, এটা হচ্ছে মেসোমণ্ডল। এবং 4 নাম্বার হচ্ছে তাপমণ্ডল। এবং 5 নাম্বার হচ্ছে এক্সোমণ্ডল। তাহলে একটু দেখে নাও, তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলে কয়টি স্তর আছে? তাহলে বায়ুমণ্ডলে মোট 5টি স্তর আছে। 1 ট্রোপোমণ্ডল, 2 স্ট্রাটোমণ্ডল, 3 মেসোমণ্ডল, 4 হচ্ছে তাপমণ্ডল এবং 5 হচ্ছে এক্সোমণ্ডল। তাহলে আমরা এই স্তরগুলোর কি ধরনের বৈশিষ্ট্য আছে এবং কোন স্তরগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, বায়ুমণ্ডলের প্রথম স্তর অর্থাৎ ভূপৃষ্ঠের সাথে যে স্তরটি লাগানো থাকে অর্থাৎ বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, সেই স্তরটাকে বলা হবে ট্রোপোমণ্ডল। তাহলে এই ট্রোপোমণ্ডল, এটা হচ্ছে ট্রোপোমণ্ডলেই মূলত কি থাকে? ট্রোপোমণ্ডলে হচ্ছে যে আমাদের যে ঝড় হয়, বৃষ্টি হয়, তারপরে বায়ু প্রবাহ, তারপরে হচ্ছে তুষারপাত বা এই যে শিশির পড়া, এই সবই কিন্তু ঝড় বৃষ্টি সবই কিন্তু এই মণ্ডলের অর্থাৎ ট্রোপোমণ্ডলের অন্তর্গত। কারণ এই ট্রোপোমণ্ডলেই হচ্ছে, এটা হলো ট্রোপোমণ্ডলটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মণ্ডলই সবকিছু নিয়ন্ত্রণ করে, ট্রোপোমণ্ডল। এবং এই ট্রোপোমণ্ডলের থেকে আমরা ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠি, দেখা যাবে কি যতই উপরের দিকে উঠা যায় বায়ুর তাপমাত্রা আস্তে আস্তে কমে, অর্থাৎ বায়ুর ঘনত্বটাও কিন্তু আস্তে আস্তে বাড়ে। অর্থাৎ নিচের স্তরটা থাকে তুলনামূলকভাবে হচ্ছে উপরের থেকে একটু গরম, যার কারণে উপরে আস্তে আস্তে ঠান্ডা হয়। এবং এটা দেখা যায় কি যে প্রতি 1000 কিলোমিটার যদি উপরে উঠা যায় তাহলে বায়ুর তাপমাত্রা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। তাহলে দেখো, যেহেতু এই স্তরেই ঝড় বৃষ্টি, তারপরে হচ্ছে বায়ু প্রবাহ বা হচ্ছে যত বজ্রপাত সবকিছুই হয়, কাজেই এই স্তরটি কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট স্তর। তারপরে আমরা যদি দেখি, তারপরের স্তর হচ্ছে স্ট্রাটোমণ্ডল। তারপরের স্তরটি হচ্ছে স্ট্রাটোমণ্ডল। দেখো, এটা হলো ট্রোপোমণ্ডলের ঠিক উপরের স্তর এবং মেসোমণ্ডলের উপরের, ট্রোপোমণ্ডলের উপরের এবং মেসোমণ্ডলের নিচে মাঝখানের যে স্তরটি সেটা হলো স্ট্রাটোমণ্ডল। এবং এই স্ট্রাটোমণ্ডলও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই মণ্ডলে ওজোন স্তর বলে একটি স্তর থাকে, অর্থাৎ যেখানে ওজোন গ্যাস থাকে।
এই ওজোন গ্যাস অর্থাৎ ওজোন স্তরটা আমাদের কি উপকার করে? তোমাদের কিন্তু প্রায়ই এই ধরনের প্রশ্ন আসবে যে অর্থাৎ যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, সেই সূর্যের অতি বেগুনি রশ্মিটা এই ট্রোপোমণ্ডলের এই স্ট্র্যাটোমণ্ডলের ওজোন স্তরে এসে অতি বেগুনি রশ্মিটা শোষিত হয়, যার কারণে অত্যন্ত ক্ষতিকর একটি রশ্মি হচ্ছে অতি বেগুনি রশ্মি, যেটা ভূপৃষ্ঠে আসতে পারে না এবং উদ্ভিদ এবং প্রাণীকুল রক্ষা পায়। এবং এই স্ট্র্যাটোমণ্ডল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের স্তরটি হচ্ছে মেসোমণ্ডল। দেখো এই মেসোমণ্ডল এবং তারপরের স্তরটা হচ্ছে তাপমণ্ডল, এবং এই তাপমণ্ডলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা হচ্ছে যে আমরা যে এই যে বেতার তরঙ্গ, এই বেতার তরঙ্গগুলা এই তাপমণ্ডলের নিচের একটা স্তর আছে হচ্ছে আয়ন মণ্ডল, সেই আয়ন মণ্ডলে এই বেতার তরঙ্গগুলা বাধা পায়, ওইটা আবার ভূপৃষ্ঠের দিকেই ফেরত আসে, এবং সেইভাবে আমরা কিন্তু বেতার তরঙ্গগুলো আমরা শুনতে পাই। এবং সর্বশেষ স্তরটি হচ্ছে এক্সোমণ্ডল, যেটা হচ্ছে তাপমণ্ডলের উপরে, এটা হচ্ছে একদম মহাকাশের ঠিক পরের স্তরটাই হচ্ছে এক্সোমণ্ডল। তোমরা অবশ্যই এই 5টি স্তর সম্পর্কে, এদের বৈশিষ্ট্য এবং কোনটার ভূমিকা কেমন, এইগুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটু দেখাবো যে হচ্ছে জলবায়ু এবং আবহাওয়া বলতে আমরা আসলে কি বুঝি। দেখো, আবহাওয়া হচ্ছে খুবই স্বল্প সময়ের বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তারপরে হচ্ছে এইগুলার যে একটা সামগ্রিক যে অবস্থা, এটা হলো একটা দিনের অথবা একটা দিনের কোনো একটা অংশের অথবা কয়েকটা দিনের একটা মানে ওই স্থানের, যেমন বৃষ্টিপাত কেমন, বায়ু প্রবাহটা কেমন, বায়ুর চাপ কেমন, তাপমাত্রা কেমন, এই সম্পর্কে একটা ধারণা দেয়। এই একটা স্বল্প সময়ের একটা অবস্থা। আর জলবায়ু হলো এটা হচ্ছে 30 থেকে 40 বছরের কোনো একটা স্থানের অথবা কোনো একটা দেশের আবহাওয়ার যে একটা গড় অবস্থা, সেই গড় অবস্থাটাকে বলা হয় হচ্ছে জলবায়ু। অর্থাৎ জলবায়ু এটা হচ্ছে বুঝতে হলে তোমার 30-40 বছরের একটা আবহাওয়ার একটা গড় অবস্থা তোমাকে বিবেচনা করতে হবে। আর এই জলবায়ু বা আবহাওয়ার অনেকগুলা নিয়ামক আছে, যে নিয়ামকগুলা তোমরা অবশ্যই পড়বে, যেগুলো কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে। যেমন হচ্ছে এই অক্ষাংশের কারণে তোমার আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন হতে পারে, অথবা উচ্চতার উপরে নির্ভর করে, তারপরে সমুদ্র থেকে দূরত্ব এর উপরে নির্ভর করে, বায়ু প্রবাহের উপরে নির্ভর করে, সমুদ্র স্রোতের উপরে নির্ভর করে, বনভূমির উপরে নির্ভর করে। এই জিনিসগুলা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে এবং এইগুলো কিন্তু প্রায় তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে জিনিসগুলো তোমাদেরকে আমি বুঝালাম, তোমরা এই জিনিসগুলা বই থেকে দেখবে এবং এর সাথে সম্পর্কিত সৃজনশীল এবং নৈর্ভিত্তিকগুলো তোমরা ভালোভাবে দেখবে, তাহলেই তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আর আমার ক্লাস বাড়াবো না। পরবর্তীতে এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি সামনের ক্লাসে তোমাদেরকে বলবো, এবং এখান থেকে কি ধরনের সৃজনশীল আসে সে সম্পর্কেও তোমাদেরকে আমি একটা ধারণা দিব। তাহলে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।